আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা এখন ফিজিক্স ফুল সিলেবাস ম্যারাথনের চতুর্থ এবং লাস্ট পার্ট করব। আজকে আমরা যান্ত্রিক আলোক বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা শেষ করব। এটা এমন ভাবে কন্টেন্ট গুলো সাজিয়েছি যে ফুল সিলেবাস থেকে যদি প্রশ্ন আসে এই ভার্সিটি পরীক্ষাগুলোতে, তাহলে এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে এবং অন্যান্য সকল জায়গায় যখন দ্বিতীয়বার পরীক্ষা হবা বা দিবা, সেখানেও ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। এমন ভাবে কন্টেন্ট গুলো তৈরি করছি, বলতে গেলে পুরো অধ্যায়ে রিভিশনের জন্য এটা করা হয়েছে। তো আমরা শুরু করি। প্রথমে দেখো, অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে? এটা আমরা জানি। অপটিক্যাল ফাইবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কাজ করে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি? আপাতন কোণের যে মানের জন্য প্রতিফলিত রশ্মি বিভেদ তল বরাবর যাবে, সেটাকেই বলা হয় বিভেদ তল বরাবর যদি যায়, সেটাকে বলা হয় ক্রান্তিকোণ। কিন্তু যদি তার থেকে বেশি হয়ে যায়, মানে এই মাধ্যম ধরে গেল গিয়ে আবার একই মাধ্যমে ফিরে আসলো, এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, এক প্রকার ক্রাউন কাচের তৈরি প্রিজমের প্রতিসরণ কোণ হচ্ছে ৮ ডিগ্রি। হলুদ ও নীল আলোর জন্য উপাদানের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5 1.54। কৌণিক বিস্তরণ কত হবে? কৌণিক বিস্তরণ কত হবে? কৌণিক বিস্তরণ মানে হচ্ছে ক্রাউন কাচের তৈরি কৌণিক বিস্তরণ বলবো, যেটাই বলো। কৌণিক বিস্তরণ সমান হবে a ইন্টু, বা তুমি যদি এরকম বলো, ডেল বি ব্লু এবং ইয়েলো, যেটাই বলো এখানে। যে ডিফারেন্স হলো a সমান হবে মিউ বি মাইনাস মিউ ওয়ান, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে। সহজ কথা, এখানে এত কিছু সূত্র উত্তর মনে রাখার দরকার নাই। যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা এখানে বসাবা এবং বড়টা থেকে ছোটটা এখানে বিয়োগ করে দিবা। তো বড়টা কত এখানে? 1.54 মাইনাস 1.51, তাহলে এখানে থাকে কত? 0.03। 8 ইন্টু 0.03, এটা কত হয়? তাহলে 0.24 আসে। তাই তুমি সূত্র দেখতে চাইলে সূত্রটা হচ্ছে a ইন্টু মিউ বি মাইনাস মিউ আর। এইটাই হচ্ছে তোমার কৌণিক বিস্তরণের সূত্র। অবতল দর্পণে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে, বিম্ব কোথায় আসবে? আচ্ছা, আমি এই জায়গায় টেকনিকটা শিখি, তারপরে এটা উত্তর করব। ধরো এই হচ্ছে আমার অবতল দর্পণ, এটা হচ্ছে এটা প্রধান ফোকাস, আর এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র। প্রধান ফোকাসটা এফ বলে, আর বক্রতার কেন্দ্রকে আমরা সি বলি। বক্রতার কেন্দ্রকে আমরা সি বলি। আচ্ছা, এখানে আমরা কতগুলো অবস্থান দেখব। ১ নম্বর অবস্থান, এটা ২ নম্বর অবস্থান, এটা ৩ নম্বর অবস্থান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, এটা ৪ নম্বর অবস্থান, ৫ নম্বর অবস্থান, আর ৬ নম্বরটা হচ্ছে অসীমে। ৬ নম্বর অবস্থানটা কোথায়? ৬ নম্বর অবস্থানটা হচ্ছে অসীমে। ৭ নম্বর অবস্থানটা হচ্ছে দর্পণের পিছনে। হ্যাঁ, দর্পণের পিছনে। এখন এই জায়গায় তুমি মনে রাখবা ইউ প্লাস ভি সমান 8, তাহলে তুমি সব বের করতে পারবা। দেখো এইখানে প্রশ্নটা খেয়াল করো, বলছে প্রধান ফোকাসে যখন থাকবে, প্রধান ফোকাস মানে কত? ২। এখানে লক্ষ্যবস্তু কোথায় থাকবে? ইউ এ থাকবে, ইউ এফ এ থাকবে। এফ মানে কি? ২ এ থাকতেছে, তাহলে ভি সমান কত আসবে? ৮ মাইনাস ইউ মানে কত? ৮ মাইনাস ২, তাহলে ৬। ৬ কোথায়? এখানে ৬ অসীমে। যদি প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু থাকে, বিম্বের আকার কেমন হবে? যদি অসীমে যায়, প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। অসীমে গঠিত হলে এটা কেমন হয়? অনেক বড় হয়ে যাবে না অসীমে গেলে? অত্যন্ত বিবর্ধিত হয়ে যাবে এটা। এটা অত্যন্ত বিবর্ধিত হয়ে যাবে। যদি তোমার বক্রতার কেন্দ্রে থাকতো, ধরো এখানে বলা হয়েছে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু থাকবে, তার মানে ইউ এর মান কত? ইউ এর মান 4, তাহলে ভি কত পাবো? ভিও পাবো 4। ভিও যদি 4 হয়, তখন এইখানে কি হবে? আকৃতিটা কেমন হবে? লক্ষ্যবস্তুর সমান। আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান। আর প্রতিবিম্বের
অবস্থান কোথায় হবে, এই প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? একমাত্র 7 নম্বরটায় শুধু অবাস্তব, আর বাকি সবই কিন্তু বাস্তব। যেগুলা বাস্তব সেগুলা সব হবে উল্টো, একমাত্র অবাস্তব যেটা সেটা হবে সোজা। 7 নম্বর যেটা কোথায় হবে, যখন তোমার 1 নম্বর অবস্থানে থাকবে। যখন তোমার 1 নম্বর অবস্থানে থাকবে তার মানে এটা হচ্ছে মেরু, মেরু আর প্রধান ফোকাসের মাঝখানে যখন লক্ষ্যবস্তু থাকবে, মানে ইউ এর মান যখন 1, তখন ভি কত পাবা তুমি? ভি পাবা 7। তখন দর্পণের পিছনে আসতেছে, দর্পণের পিছনে আসতেছে। তখন তো বিবর্ধিত পাচ্ছ ঠিকই আছে, বিবর্ধিত পাবা। আর প্রকৃতি কেমন হবে? অবাস্তব। প্রকৃতি হবে অবাস্তব এবং সোজা। মানে যে কোনো জায়গায় অবস্থান দিলে আশা করি এটা বের করতে পারবা। আমি শর্টকাটটা মানে টেকনিকটা এখানে বলে দিলাম, চিত্রে আঁকার দরকার নাই, টেকনিকটা মনে রাখবা। ইউ প্লাস ভি সমান 6, শুধুই কোন জায়গায় কোন পয়েন্ট এটা তোমাকে একটু ধরে নিতে হবে। ইউ প্লাস ভি সমান 8। এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট দুইটা উত্তল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে মিলিত ফোকাস দূরত্ব কত হবে? উত্তল লেন্সকে রাখা হলে এখানে কি করবা? গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল। এফ আর এফ যোগ করে কত হয়? 2f হয়। তাহলে গুণ কাটি দিলে কত আসে? f বাই 2 আসে। ফোকাস দূরত্ব বের করতে বললে গুণফল বাই যোগফল করবা। একটা গোলীয় দর্পণের 15 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 30 সেন্টিমিটার পিছনে বিম্ব গঠিত হয়, দর্পণের ফোকাস দূরত্ব কত হবে? 1/f। এখানে f বের করতে বলছে না, তুমি কি করবা এখানে? দেখো মেইন সূত্র এটা, 1/f সমান 1/v প্লাস 1/u। তাহলে এখান থেকে f সমান তুমি কি করবা? গুণফল বাই যোগফল, u প্লাস v বাই u প্লাস v। 30 ইন্টু 15 ডিভাইডেড বাই 30 প্লাস 15, 30 আর 15 যোগ করলে কত হয়? 45 হয়। 3 15 45, 3 10 30। তাই তো নাকি? 30 আর 15 45, আর এখানে ইউভি 30 আর 15 3 15 45, 3 10 30, 10 সেন্টিমিটার আসতেছে। দশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটা অবতল লেন্স অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? এফ সমান হচ্ছে আর বাই 2, মানে প্রধান ফোকাস বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তার মানে আর সমান হচ্ছে 2f। 2 ইন্টু 10 20 সেন্টিমিটার। একটা কাচের তৈরি উত্তল লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সমান, উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সমান। কাচের প্রতিসরণাঙ্ক যদি 1.5 হয়, লেন্সের ফোকাস দূরত্ব যদি 15 সেন্টিমিটার হয়, তবে লেন্সের বক্রতার ব্যাসার্ধ কি হবে? দেখো 1.5 প্রতিসরাঙ্ক উত্তল লেন্সের যদি উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সেম হয়, তাহলে বক্রতার ব্যাসার্ধ আর ফোকাস দূরত্ব সেম হবে। মানে এফ যা 15 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ হবে 15 সেন্টিমিটার, যদি বক্রতার ব্যাসার্ধ সমান হয় এবং কাচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়। 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ। দেখো 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব, এখানে দুই টাইপের প্রশ্ন থাকতে পারে, একটা বাস্তবের কথা থাকতে পারে, আরেকটা অবাস্তবের কথা থাকতে পারে। একটা বাস্তব থাকতে পারে, একটা অবাস্তব থাকতে পারে। একটা শর্টকাট এখান দিয়ে আমরা করব, মেইন সূত্র দিয়ে করতে পারি। তো মেইন সূত্র দিয়ে করতে গেলে তো একটু সময় লাগবে, এই জন্য এটা আমরা শর্টকাট ইউজ করে করবো। এখানে শর্টকাটটি কি, কি বের করতে বলছে? যে কত দূরে স্থাপন করতে হবে লক্ষ্যবস্তু, তার মানে ইউ বের করতে হবে। ইউ সমান, যদি বাস্তব হয় তাহলে এখানে আমরা প্লাস দিব, n প্লাস 1 ডিভাইডেড বাই n ইন্টু এফ। আর যদি অবাস্তব হয়, অবাস্তব থাকে, তখন ইউ সমান n মাইনাস 1 ডিভাইডেড বাই n ইন্টু এফ। এই সূত্রটা আমরা ইউজ করব। তো এবার এখানে একটু মানগুলো বসাও। n প্লাস 1 যেহেতু বাস্তব বলছে, n বলতে কত গুণ হবে সেটা, 3 প্লাস 1 ডিভাইডেড বাই
3 এফ কত 15, 3 এ 5 15, 4 5 কত আসতেছে এখানে 4, 4 5 20 সেন্টিমিটার। এখন পিছনে নাকি সামনে, লক্ষ্যবস্তু কোথায় রাখতে হবে? সামনে রাখতে হবে না, পিছনে কিন্তু না। এটা খেয়াল করে রাখো, 20 দেখেই যেন আবার অ্যান্সার করতে যেও না। একটা উভুত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ, দুইটা বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে দুই পাশে। লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে প্রতিসরাঙ্ক কত হবে? এটা বড় জিনিস কিন্তু সহজ। এটা একটা বড় টাইপের ম্যাথ কিন্তু সহজ। দেখো, সমীকরণ আছে 1/f সমান মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। এখান থেকে তোমাকে মিউ বের করতে হবে। মিউ সমান আমরা কি বলবো? প্রথমে 1/f এটা ভাগ হয়ে যাবে, আমরা এটা বলতে পারি 1/f ইন্টু 1/r1 মাইনাস 1/r2 প্লাস 1। এটা 1 এখানে থাকতেছে 20, 1/r1 কত? r1 হচ্ছে 15, মাইনাস একটা যদি পজিটিভ হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, উভয়তল লেন্সের ক্ষেত্রে একটা নেগেটিভ দিতে হয়, তাই মাইনাস 1/30 প্লাস 1। এখানে 30 লসাগু করলে এখানে থাকে কত? 2 মাইনাস মাইনাসে প্লাস 1, তাই 3 কাটলে এখানে থাকে হচ্ছে 10, 10 দিয়ে কাটলে এখানে থেকে 2, এখানে থেকে প্লাস 2 প্লাস 1, 1/2 মানে 0.5 প্লাস 1, তাই 0.5 প্লাস 1 মানে হচ্ছে 1.5। দেখছো, ক্যালকুলেটর ছাড়াও কিন্তু বড় ম্যাথ করা যাচ্ছে। একটা নবদূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুইটার ক্ষমতা, নবদূরবীক্ষণ যন্ত্রের দুইটা লেন্স থাকে, একটা হচ্ছে অভিনেত্র আর একটা হচ্ছে অভিলক্ষ্য, এফও আর একটা হচ্ছে এফই। একটা থেকে এফও আর একটা থেকে এফই। এখন লক্ষ্যবস্তুর ফোকাস দূরত্বটা বেশি বড় হয় এফও, আর অভিনেত্রটা কম হয়। যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা হচ্ছে এফও বাই এফই, 20/0.5, বড়টা বাই ছোটটা। তার মানে কত আসে? 20/0.5 মানে 40 আসে, আর 0.5 মানে হচ্ছে হাফ। উত্তল লেন্সের সাপেক্ষে বস্তুর অবস্থান 2f এ হলে প্রতিবিম্ব কত হবে? 2f মানে কি? বক্রতার ব্যাসার্ধ 4, 4 মানে ইউ এর মানে কত আসবে? ওই ভি এর মানে কত আসবে? 4। তাহলে 4 থাকলে এটা কোথায় থাকতেছে? 4 থাকলে কোথায় থাকতেছে? বক্রতার কেন্দ্রে থাকতেছে। বক্রতার কেন্দ্রে থাকলে কি হয়? বস্তুর আকারে সমান হয়। আর সব তো বাস্তব, বাস্তব উল্টা বস্তুর আকারে সমান হবে। দর্পণের ক্ষেত্রে যেভাবে হিসাব করছো লেন্সের ক্ষেত্রে একই হিসাব করবে, a প্লাস b সমান 8। অবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, মানে কি 2r দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে f কত? f হচ্ছে 15 সেন্টিমিটার। দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে ইউ সমান হচ্ছে 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব কত হবে? প্রতিবিম্বের দূরত্ব কত হবে? আচ্ছা, দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে বস্তু, মানে প্রধান ফোকাস থেকে, আচ্ছা বের করতে হবে এটা ভি। তাহলে আমরা 1/f মানে হচ্ছে 1/15, এটা সমান 1/20 প্লাস 1/v। 15 ইন্টু 20, 15 15 বাদ গেলে এখানে থেকে 20 মাইনাস 15 সমান 1/v। ভি সমান কত আসে? 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 5, 4 পাশে 20, 4 15 60। খুব ইম্পর্টেন্ট এটাও। পানি ও কাচের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3, পানির পরম প্রতিসরাঙ্ক আর এটা দেওয়া আছে কাচের পরম প্রতিসরাঙ্ক, দুইটার পরম প্রতিসরাঙ্ক এখানে দেওয়া আছে। পানির সাপেক্ষে, পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করো। পানির সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করো। দেখো সূত্র দেখো একটু, আমরা অনেকগুলো সূত্র এখান থেকে বলতে পারি। ডাব্লিউ মিউ জি, এটা মানে হচ্ছে যদি তুমি মিউ দিয়ে বলো, প্রতিসরাঙ্ক দিয়ে বলো, তাহলে এখানে হবে মিউ জি বাই
মিউ ডাব্লু বাদ বাকি সব হবে কি, যদি তুমি বেগ বলো তাহলে হবে এখানে ভি ডাব্লু প্রথমেরটা, তারপর হবে নিচেরটা। ল্যামডার ক্ষেত্রে বললে ল্যামডা ডাব্লু বাই ল্যামডা জি, সব ক্ষেত্রেও এরকমই হবে, শুধু ভি এই মিউটা উল্টা। মিউজি কত দেওয়া আছে গ্লাসেরটা 3/2। মিউজি মানে কি গ্লাসের প্রতিসরাঙ্ক, আর এখানে 4/3, তাহলে 3/2 ইন্টু 3/4 9/8। আবার কিন্তু একটা টেকনিক্যালি উত্তর করা যায়, প্রতিসরাঙ্ক 1 থেকে বেশি হয় সর্বদা। তাহলে দেখো একমাত্র এই 4টা অপশনের মধ্যে সি অপশনে কিন্তু 1 থেকে বেশি আছে, প্রতিসরাঙ্ক 1 থেকে বেশি হতে হয়। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.3। পানিতে আলোর বেগ কত হবে? পানিতে আলোর বেগ কত হবে? ধরো পানি ডাব্লু মিউ শূন্যস্থানের সাপেক্ষে পানি, তাহলে এখান থেকে আমরা বলবো মিউ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ, মানে ধরো এখানে শূন্য মিউ কি ডাব্লু, তাহলে বেগ দিয়ে বললে কি হবে, এখানে শূন্য মাধ্যমের আলোর বেগ বাই যে কোনো মাধ্যমের আলোর বেগ। তো এখানে তোমার যে কোনো মাধ্যমের আলোর বেগ বের করতে হবে। সি নট মানে কত, 3 × 10⁸ ডিভাইডেড বাই মিউ কত হবে এখানে 1.3। তাই 3 কে 1.3 দিয়ে ভাগ করলে কত আসে, 2 পয়েন্ট সামথিং আসবে। আলো যদি ঘন মাধ্যম থেকে লৌহ মাধ্যমে আসে তখন কি হবে, দিক পরিবর্তন করবে না। প্রতিসরিত রশ্মি কি করবে না, দিক পরিবর্তন করবে না। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসলে প্রতিসরিত রশ্মি এখানে দিক পরিবর্তন করবে না। আলো ঘন আছে, এটা কি হলো, আলো যদি ঘন থেকে হালকা মাধ্যমে আসে, লঘু মাধ্যম মানে কি হালকা মাধ্যম, আলো যদি ঘন থেকে, ধরো এইটা হচ্ছে ঘন এটা হচ্ছে হালকা মাধ্যম, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আর যদি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আর যদি হালকা থেকে ঘনতে আসে তাহলে অবিলম্বের দিকে সরে আসে, সর্বদা ঘন দিকেই থাকে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি? আপাতন কোণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হওয়ার আগে ওই যে বিভেদ তল, এখান থেকে ধরো এই জায়গায় আপতিত হয়েছে, বিভেদ তল বরাবর আগে যেতে হবে, বিভেদ তল বরাবর আগে যেতে হবে। বিভেদ তল বরাবর যখন যায় সেটাকে বলা হয় সংকট কোণ। কোণটাকে বলা হয় কি, সংকট কোণ। যখন এই সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হবে, সংকট কোণের থেকে যখন আপতন কোণটা বেশি হয়ে যাবে তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাই আপাতন কোণটা সংকট কোণের থেকে বড় হতে হবে, আপাতন কোণ সংকট কোণের থেকে বড় হতে হবে, এটা প্রথমটা। যদি আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন স্থির কোণটার পরিবর্তন হয় না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা আগেও পড়েছি। রংধনু সৃষ্টি হয় আলোর কোন কারণে? রংধনু রংধনু সৃষ্টি হয় মূলত আলোর বিচ্ছুরণের জন্য। দেখো কাঁচ ও হীরকের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা হীরকের প্রতিসরাঙ্ক। কাঁচ ও হীরকের মধ্যে সংকট কোণ কত হবে? সংকট কোণকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করি, থিটা সি সমান কি, বা সেটা সমান হচ্ছে 1/sin θ, মানে মিউ সমান 1/sin θ, এটাই হচ্ছে সংকট কোণ। থিটা সি বললে এটাই হয়ে যাবে আমার সংকট কোণ। তো থিটা সি সমান আমরা এখানে কি পাই, সাইন ইনভার্স আমরা মিউ পাবো। এখন এই মিউটা কি, এই মিউটা কি, কাঁচ ও হীরকের মধ্যে সংকট কোণ বের করতে বলছে, তাহলে এখানে তুমি মিউটা নিবা হচ্ছে হীরকের সাপেক্ষে কাচের, তাহলে এই জায়গায় তুমি সাইন ইনভার্স কি পাবা, সাইন ইনভার্স পাবা মিউ জি বাই মিউ ডি।
তাহলে সাইন ইনভার্স মিউজি কত? মিউজি হচ্ছে 3/2, মানে ছোট মান বাই বড় মান দিবা, সহজ কথা। 3/2 টা তো ছোট, মানে ছোট বলতে কিন্তু ওই যে উপরে 3 ছোট আর এই 5 বড়, সেই হিসেবে বলছি। 3/2 আর 5/2 এই ভাগ করা হিসেব কিন্তু না। 2 কাটে 3/5 থাকে, এই সাইন ইনভার্স 3/5 থাকতেছে। একটা জলাশয়ের প্রকৃত গভীরতা দেওয়া আছে, প্রতিসরাঙ্ক যদি এত হয় আপাত গভীরতা কত হবে? প্রতিসরাঙ্ক মানে হচ্ছে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, প্রকৃত বাই আপাত। বের করতে বলছে কি আপাত, আপাত সমান তাহলে কি হবে? প্রকৃত বাই মিউ, প্রকৃত কত? 6, মিউ হচ্ছে 4/3, তার মানে 6 ইন্টু 3/4, 18/4, 4.5 আসবে। 18/4 মানে কত? 4.5 না? সাইন থিটা সমান, সাইন থিটা সমান 1/মিউ, এটাই হচ্ছে সংকট কোণ আর আপতন কোণের মধ্যে সম্পর্ক। একটা প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ 60 ডিগ্রি, প্রতিসরাঙ্ক কত হবে? দেখো এইটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখলে ম্যাথটা বের করা লাগবে না, এটা সবসময় ফিক্সড। এমনি সূত্র আছে কি, মিউ সমান বিচ্যুতি সূত্র, বিচ্যুতি বলতেছি ন্যূনতম বিচ্যুতি কোণের সূত্র, সাইন a প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন a/2, এটা হচ্ছে প্রিজম কোণ। ডেল্টাই হচ্ছে বিচ্যুতি, তাহলে এ সমান যদি তোমার 60 ডিগ্রি হয় এবং ন্যূনতম বিচ্যুতি যদি তোমার 30 ডিগ্রি হয়, প্রতিসরাঙ্ক মিউ হবে √2 বা 1.41, ফিক্সড, এটা চেঞ্জ হবে না। যদি এই কোণ দেওয়া থাকে 30-60, এর মধ্যে কি করতে হবে তাহলে? তিনটাই মুখস্থ করে ফেলবা। এ 60 ডিগ্রি, ডেল এম 30 ডিগ্রি, বা ন্যূনতম বিচ্যুতি 30 ডিগ্রি হলে প্রতিসরাঙ্ক হবে এটা। যে কোনো দুইটা দেওয়া থাকবে অপোজিটটা বের করতে বলবে। তাহলে এখানে কত হবে? 1.21, 1.41, √2 মানে 1.41, এইটা। আর অন্যগুলো কেন করতে পারবো না এই সূত্র দিয়ে? কারণ এখানে ক্যালকুলেটরের হিসাব নিকাশ আসে, অন্য অন্য ভিন্ন ভিন্ন মান দেওয়া থাকলে সেটা করাটা একটু কঠিন হয়ে যায়, এই আর কি। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে কি হয়? I1 আয়ন সমান I2 হয়ে থাকে, আর R1 সমান R2 হয়, তো এখানে R1 সমান R2 হবে। আমরা বিচ্যুতি কোণ নিয়ে পরে আরো একটু পড়বো। পানি ও কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে এখানে, কাচে আলোর বেগ কত হবে? পানিতে আলোর বেগ দেওয়া আছে এত, তাহলে কাচে আলোর বেগ বের করতে হবে, তাহলে আমরা এখানে কি করব? এটা কি আর দেখানোর দরকার আছে? আমরা একটু আগে দেখছি না সেম টাইপের একটা, এটা না, এটা দেখি না। এখানে কি আছে? পানি এবং কাঁচ, তাহলে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি বলি, মিউ জি বাই কি মিউ ডাব্লিউ, এটা সমান কি হবে তাহলে? সি ডাব্লিউ বাই সিজি, এটা। এখানে তোমাকে বের করতে হবে কি সিজি, সিজি সমান তাহলে কি আসবে? সি ডাব্লিউ ইন্টু মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি। সি ডাব্লিউ কত? পানিতে আলোর বেগ 2.28 ইন্টু 10⁸8 ইন্টু মিউ ডাব্লিউ, পানির প্রতিসরাঙ্ক, পানির প্রতিসরাঙ্ক কত? 1.33, আর কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এখন 1.33 মানে আমরা হিসেব করতে পারি 4/3, আর 1.5 মানে কত? 5/2, ওই 3/2। 4/3 সমান হচ্ছে 1.33, আর 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে এই 1.3 পরিবর্তে আমি 4/3 লিখতে পারি, আর 1.5 এর পরিবর্তে আমরা 3/2 লিখতে পারি। 3 কেটে যাবে নাকি?
4/3/3/2 উল্টা এগুলো থাকে 2/3, 8/9 আসে। তাহলে এই জায়গায় কি আসে হিসাব করে কি দেখলাম 2.28 ইন্টু 8/9 ইন্টু 10⁸ এখন দেখো 8/9 বা 8/9, অথবা তুমি এটা না করলেও তো হতো 1.33 কে যদি 1.5 দিয়ে ভাগ করো 1 এর থেকে কম কিছু আসবে, 1 এর থেকে কম কিছু আসবে। এখন এটা ক্যালকুলেটর ছাড়া করা কিন্তু কঠিন, কারণ অপশনগুলো এমন ভাবে করা আছে, যদি অপশনগুলো দেখো 2.03 আবার 2.02 একদম কাছাকাছি না, তো ক্যালকুলেটর ছাড়া কিন্তু করা যাচ্ছে না। এই জন্য আমরা কি করবো, যদি অপশনগুলো এরকম না থাকে, 2 থাকলো বা অনেক বেশি থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতাম এখানে এ আর বি এর যে কোনো একটা হতো। কারণ এটা কি আসবে 1 এর থেকে কম কিছু আসবে, তার মানে এটা 28 থেকে অনেক কমবে, 0.28 থেকে কি আরো কমবে না? তাহলে এখানে আছে 32, তখন এটা হতো না, তখন এ আর বি তে যে কোনো একটা হতো। তো এখন এরকম অপশন থাকলে কিছু করার নাই, স্কিপ করা ছাড়া। আর এটা অনেক আগের কোশ্চেন, তো তখন ক্যালকুলেটর ইউজ ছিল, এটা অ্যাডমিশনের কোশ্চেন থেকেই নেওয়া। আচ্ছা, আপাতন কোণের মান দ্বিগুণ করলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? আপাতন কোণের মান দ্বিগুণ করলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু আপাতন কোণের উপর নির্ভর করে না। আপাতন কোণ দ্বিগুণ করা হয় তা যা হোক অপরিবর্তিত থাকবে। আমি এখানে কয়েকটা ইনফরমেশন একটু বলে রাখি, না হলে ভুলে যাব। সেটা হচ্ছে কাঁচে অসমবর্তিত আলো সমবর্তিত করতে হলে 56 ডিগ্রি কোণে আপতিত হতে হবে। 56 ডিগ্রি কোণে আপতিত হতে হবে, এইটা মনে রাখতে হবে। সমতল ও সমঅবতল, কয়টা? আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে আসি। এই যে আপাত গভীরতা, এই রিলেটেড ম্যাথের ক্ষেত্রে, এই ম্যাথটার ক্ষেত্রে এই জায়গাটাতে যদি বলতো পুকুরের তলা কত উপরে দেখা যাবে, আপাত গভীরতা না বলে এরকম যদি বলতো পুকুরের তলা কত উপরে দেখা যাবে, মানে ধরো এই হচ্ছে একটা পুকুর থাকে, এই যে এই তলাটা এই এতটুকু উপরে দেখতে পাচ্ছ, এটা বের করতে হবে, এইটুকু বের করতে হবে। এটুকু কত হবে? আপাত গভীরতা যেটা বের করছি না, কত বের হয়েছে এখানে 4.5, আর প্রকৃত গভীরতা যেটা ওই 6 থেকে ওইটা বাদ দিতে হবে, 6 বিয়োগ 4.5, তখন কত আসতো 1.5 আসতো। যদি এই পার্টটা বলতো, এটা কিন্তু আলাদা জিনিস। এটাকে আবার কি বলা যায়? এটাকে তুমি বলতে পারবা আপাত সরণ। এটা একটু মনে রাখো। আচ্ছা, এবার আসি সম উত্তল ও সম অবতল লেন্সে, সম উত্তল ও সম অবতল লেন্সে আলোক কেন্দ্র কোথায় থাকবে? সম উত্তল ও সমঅবতল লেন্সে বক্রতলের মেরুতে থাকবে, বক্রতলের মেরুতে থাকবে। লেন্সের ভিতরের মধ্যবিন্দুতে কোনটায় থাকে? উভয় উত্তল অবতল, উত্তল অবতল ও অবতল উত্তল। জিনিসটা বুঝো, উত্তল এবং অবতল থাকতে হবে। প্রথম পার্টটা হচ্ছে উত্তল, দ্বিতীয় পার্টটা হচ্ছে অবতল। মানে
এটা হচ্ছে উত্তল লেন্স। এরপরে দ্বিতীয় পেজটা হবে অবতল লেন্স। তাহলে এখানে আলোক কেন্দ্র কোথায় থাকবে? এই লেন্সের ভিতরে মাঝখানে থাকতেছে না? এটার এটা তো সেম, এই দুইটা তো একই জিনিস। সম উত্তল এবং সম অবতল। এইটা ধরো সম উত্তল, সেক্ষেত্রে আলোক কেন্দ্র কোথায় থাকবে? বক্রতলের মেরুতে থাকে। আর লেন্সের, না এখানে লেন্সের ভিতরে মধ্যবিন্দুতে, লেন্সের ভিতরে মধ্যবিন্দুতে এটা হয় না তো। এই লেন্সের ভিতরের মধ্যবিন্দুতে তোমার দেখো, আমি একটু যদি বলি, উভু উত্তল, এটা কি? এই দুইটা তুমি যদি দেখো, এইটা এখানে থাকতেছে, এটা এখানে থাকতেছে, এটা হচ্ছে উভু উত্তল এবং উভু অবতল। উভু উত্তল, উভু উত্তল ও উভু অবতল, এই দুইটার মাঝেই হচ্ছে তোমার, এই দুইটার মাঝেই হচ্ছে তোমার কি, লেন্সের ভিতরে মধ্যবিন্দুতে থাকবে এটা। আর বক্রতলের মেরুতে গেল সমউত্তল এবং সমতল। সমউত্তল মানে ধরো তোমার, ধরো এইটা এবং কি উত্তল, উত্তল লেন্স এরকম কোথায় থাকবে? এখানে এই জায়গাতে থাকবে বক্রতলের মেরুতে। এটা হচ্ছে সমতল, আর এটা হচ্ছে উত্তল লেন্স। সেভাবে সমতলের ক্ষেত্রে তাই। লেন্সের বাইরে থাকে তাহলে কোনটা? লেন্সের বাইরে থাকবে উত্তল অবতল, উত্তল অবতল ও অবতল উত্তল। তুমি যদি এই সমতল সমঅবতল আর এই উভু উত্তল উভু অবতল এই দুইটা মনে রাখতে পারো, তাহলে বাকিটা মনে থাকবে। লেন্সের ভিতরে কোনোটাই সেভাবে হয় না। লেন্সের ভিতরে মধ্যবিন্দুতে আছে, কিন্তু লেন্সের ভিতরে ভাবে হয় না। আচ্ছা, ক্ষীণ দৃষ্টিতে কোন লেন্স ব্যবহার করা হয়? এটা ত্রুটি, চোখের ত্রুটি থেকে প্রশ্নটা করা হয়েছে, চোখের ত্রুটিটা প্রশ্নটা করা হয়েছে। তাহলে এই ক্ষীণ দৃষ্টির একটা নাম আছে, সেটা হচ্ছে মায়োপিয়া। এটাও থাকতে পারে মায়োপিয়া। মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি ত্রুটি মানে কি? দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না। এখানে কি ব্যবহার করতে হবে মায়োপিয়াতে? দূরের জিনিস যদি দেখতে না পায়, দূরের জিনিস কাছে আনতে হবে। সেই কাজটা করে কি? অবতল লেন্স করে থাকে। তাহলে এখানে অবতল লেন্স ব্যবহার করতে হবে। এখানে অবতল লেন্স ব্যবহার করতে হবে বা কনকেভ লেন্স। অবতলের ইংরেজিটা কি? কনকেভ লেন্স। আচ্ছা, তাহলে মায়োপিয়া চলে গেল। এরপর আছে হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি ত্রুটি। হাইপারমেট্রোপিয়া বা যেটাকে আমরা বলি দীর্ঘদৃষ্টি ত্রুটি। দীর্ঘদৃষ্টি ত্রুটি তার মানে এখানে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, মানে অক্ষিগোলকটা ছোট হয়ে যায়, অক্ষিগোলকের ব্যাসার্ধটা কমে যায়, চোখের লেন্সের ফোকাস দূরত্বটা বেড়ে যায়। তাহলে এখানে ওটার উল্টা, ওই যে অবতল লেন্স হলে এখানে তোমাকে ব্যবহার করতে হবে উত্তল লেন্স। আরো দুইটা আছে, একটা হচ্ছে পেরেসবায়োপিয়া বা চালসে। পেরেসবায়োপিয়া বা চালসে, এটার জন্য ব্যবহার করতে হয় বাইফোকাল লেন্স। আর হচ্ছে অ্যাস্টিগমেটিজম। অ্যাস্টিগমেটিজমের সিলিন্ড্রিকাল লেন্স। অ্যাস্টিগমেটিজম বা এটাকে বলা হয় বিষম দৃষ্টি বা শকুলান্ধতা। সিলিন্ড্রিকাল বা টরিক লেন্স, এই চোখের ত্রুটিতে এগুলা ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, চোখের ত্রুটিতে একটা কথা মনে পড়লো, পরবর্তীতে মনে থাকবে কিনা এই জন্য এখন বলে নিচ্ছি। ধরো এখন বলা হলো একটা ছাত্রের লেন্সের ক্ষমতা হচ্ছে, একজন ছাত্রের লেন্সের ক্ষমতা হচ্ছে 0.25 ডায়োপ্টার। 0.25 ডায়োপ্টার ক্ষমতা নিয়ে একটু পরে বলতেছি। বিনা চশমায় সে কতদূর দেখতে পাবে? বিনা চশমায় সে কতদূর পর্যন্ত দেখতে পায়?
এই টাইপের প্রশ্ন যদি আসে, যে চশমা ইউজ করে সে চশমা ছাড়ালে কতদূর দেখতে পাবে। এখানে যেহেতু পজিটিভ তার মানে এটা উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে এখানে ইউ সমান তোমার ইনফিনিটি আর ভি হবে নেগেটিভ। পি সমান আমরা কি জানি 1/f, তার মানে পি সমান তো ক্ষমতা আমরা পরে পড়বো 1/f, তাহলে আমরা একবারে 1/f এর পরিবর্তে 0.25 লিখতে পারি। এটা সমান কি 1/u প্লাস 1/v। ভি তো ইউ তো ইনফিনিটি আর ভি হবে নেগেটিভ, তার মানে এখানে থাকবে -1/v। আর এখান থেকে ভি এর মান তাহলে কত আসে 1/25 মানে 4 মিটার, এরকম একটা মান আসবে, একটু মনে রাখো। স্নেলের সূত্র কি? সাইন আই বাই আপাতন করে সাইন আর প্রতিসরণ করে সাইনের অনুপাতটাই হবে হচ্ছে স্নেলের সূত্র। মিউ বি বাই মিউ এ, মানে এ মিউ বি, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, ধরো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ কোণ। এখানে আমরা কি বলি, মিউ বি বাই মিউ এ এটা সমান কি আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ করে সাইন, তাহলে সাইন আই বাই সাইন আর, মিউ বি বাই মিউ এ আসে। স্নেলের সূত্র এটা। একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি 100 সেন্টিমিটার হয়, এটা ক্ষমতা কত? ক্ষমতার এককটা আগে মনে রাখতে হবে, ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। ডায়াপ্টার এটা মেজার করি কি দিয়ে আমরা? স্ফেরোমিটার দিয়ে। স্ফেরোমিটার দিয়ে। আচ্ছা, ফোকাস দূরত্ব সূত্র কি? পি সমান হচ্ছে 1/f। উত্তল লেন্সের পজিটিভ হয় ফোকাস দূরত্ব 1/1000, এটাকে সর্বদা মিটারে করতে হবে। এটাকে যদি তুমি মিটারে করো তাহলে কত মিটার আসবে? 100 মিটার আসবে না? 100 দিয়ে ভাগ করো, 1000 সেন্টিমিটারকে ভাগ করতে হবে। দশ আসে তো, 1000 আসবে কেন? 1000 কে তুমি যদি মিটার করো তাহলে আসবে 10 মিটার। 1/10 ডায়াপ্টার। উত্তল লেন্স কেমন হতে পারে না? উত্তল লেন্সের প্রকারভেদ কি? লেন্স তো আমরা দুই প্রকার জানি, উত্তল লেন্স আর অবতল লেন্স। উত্তল লেন্স তোমার হতে পারে, কেমন হতে পারে? এরকম হতে পারে, এটাকে বলা হয় উভ উত্তল। তারপরে তোমার এরকম হতে পারে, সমতল উত্তল। তারপরে তোমার হতে পারে এই অবতল উত্তল হতে পারে। এই তিন প্রকার হতে পারে তোমার উত্তল লেন্স। তার মানে আহ উভ উত্তল বা দ্বি উত্তল এটাকে বলা হয় বাইকনভেক্স। এটা হচ্ছে বাইকনভেক্স। আর সমতল উত্তল, সমতল মানে কি প্লেন, এটাকে বলা হয় প্লেনো কনভেক্স। আর এটাকে কি বলা হবে? কনকেভো কনভেক্স। কিন্তু সিলিন্ড্রিক্যাল বলে কিছু হবে না। তাহলে একজন ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখে দূরবিন্দুর দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। দূরবিন্দুর দূরত্ব 50 সেন্টিমিটার, তার মানে ভি হচ্ছে 50 সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্ব। কি ধরনের এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে তার চোখের এই ত্রুটি দূর হবে? উনি কি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, উনি হচ্ছে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। তাহলে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হলে সেখানে আমরা কোন লেন্স ব্যবহার করব? প্রথম কথা, অবতল লেন্স। কি ধরনের লেন্স? অবতল লেন্স। অবতল লেন্সে ক্ষমতা কি হয়? ক্ষমতা হয় নেগেটিভ। তাহলে এখানে 50 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে 0.5 মিটার লিখতে পারি। আর ক্ষীণ দৃষ্টিতে কি দূরের জিনিস ভালো দেখতে পায় না, তার মানে ইউ এর মান আমরা ইনফিনিটি দিব। দূরের জিনিস দেখতে পাবে না, কত দূর? ইনফিনিটি পর্যন্ত দেখতে পাবে না। অসীমে থাকা লক্ষ্যবস্তুর বাস্তব বিম্ব 50 সেন্টিমিটারের মধ্যে হতে হবে।
তাহলে আমাদের কি বের করতে বলছে? ক্ষমতা P সমান কি 1/v প্লাস 1/u। দৃষ্টি অবতল লেন্স বলতেছি, তার মানে এখানে আমার ক্ষমতা নেগেটিভ দিব, ভি নেগেটিভ নিব, তার মানে 1/v কত হবে? 1/v হচ্ছে 0.5, তার মানে -2 ডায়োপ্টার আসবে অবতল লেন্সের জন্য, -2 ডায়োপ্টার আসতেছে। শর্টকাটটা কি? ক্ষীণদৃষ্টিতে ক্ষমতার ক্ষেত্রে বলবা হচ্ছে যে যে বিন্দুটা দেওয়া থাকবে যত দূরত্বে, মাইনাস ওই বিন্দুটার পাওয়ারে -1 দিতে পারো, মাইনাস যেটা দেওয়া থাকবে ওইটার পাওয়ারে -1 দিতে পারো। কোন একটা লেন্সের ক্ষমতা +5d বলতে কি বোঝায়? প্লাস মানে সেটা উত্তল লেন্স। ফোকাস দূরত্ব তাহলে কত হবে? 1 বাই প্লাস 0.2 সেন্টিমিটার, 0.2 মিটার মানে 20 সেন্টিমিটার। উত্তল লেন্স ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। লেন্সের একটা অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 48, দর্পণটি হতে 24 সেন্টিমিটার দূরে, তার মানে ফোকাস দূরত্ব কত হচ্ছে? ফোকাস দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। যদি দর্পণটি হতে 24 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়, তার মানে প্রধান ফোকাসে যদি বস্তু রাখা হয়, 24 সেন্টিমিটার মানে কি? প্রধান ফোকাসে যদি বস্তু রাখা হয়, প্রধান ফোকাসে বস্তু মানে কি? যদি ধরো এখানে ছিল প্রধান ফোকাস, 2 নম্বরে ছিল, 2 নম্বরে থাকলে আমার 6 আসছিল, 6 মানে কি ছিল? 6 মানে বলছিলাম অসীম ছিল, তাহলে অসীম দূরত্বে বিম্ব গঠিত হবে। ম্যাথ না করে কিন্তু বলা যায়। লেন্সের এমন দুইটা বিন্দু যাদের কোনো একটাতে বস্তু রাখলে অপর বিন্দুতে তার প্রতিবিম্ব গঠিত হবে, এটাকে বলা হয় অনুবন্ধী ফোকাস। একটা অবতল দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক হবে। তার মানে বিবর্ধন কত বলছে? বিবর্ধন হাফ বলছে। এটা মানে কি? এইটা মানে v/u, তার মানে এখান থেকে আমরা বলতে পারি v সমান u/2। v এর জায়গায় আমাদের কি বসাইতে হবে? u/2। কি বের করতে হবে? u বের করতে হবে। তাহলে আমরা জানি 1/f। f সমান কি জানি আমরা? শর্টকাটে কি বলবো? u কোরাস v ডিভাইডেড বাই uv, ডিরেক্টলি। u কত? v এর জায়গায় u বসাবো আমরা। v সমান তাহলে u/2, u ইন্টু u/2, এখানে প্লাস হবে, গুণফল বাই যোগফল u প্লাস v, এখানে উপরে থাকতেছে u²/2, নিচে কি থাকতেছে? 3u/2। তাহলে এখানে থাকতেছে u²/2 ইন্টু 2/3u, একটা u কাটে, 2 কাটে, তার মানে থাকতেছে u/3। তাহলে u সমান কত থাকতেছে? 3f থাকতেছে। একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 0.5 মিটার, ক্ষমতা তাহলে কি হবে? 1/5 মানে 2 ডায়োপ্টার, যেহেতু উত্তল লেন্স বলছে তার মানে +2 ডায়োপ্টার হবে। একটা অভিসারী অপসারী লেন্সের ক্ষমতা যথাক্রমে 3.5d 2.5d। 3.5d 2.5d সংযুক্ত লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? একটা অভিসারী লেন্স মানে কি? উত্তল লেন্স প্রথমটা, তাহলে যোগ প্লাস তার ক্ষমতা। অপসারী লেন্স মানে অবতল লেন্স, তাহলে অবতল লেন্সেরটা কি করতে হবে? নেগেটিভ দিতে হবে। তাই তুল্য ক্ষমতা কত আসতেছে এখানে? 1 ডায়োপ্টার আসতেছে। p সমান আমরা জানি 1/f, তাহলে f সমান কি? 1/p, তাহলে 1/1 মানে 1ই তো আসে, 1 মিটারই আসে। 0.1 ও 0.3 মিটার ফোকাস দূরত্বের দুইটা উত্তল লেন্সকে পরস্পর জুড়ে দিলে তুল্য ফোকাস কত হবে? গুণফল বাই যোগফল। 0.1 0.3 ডিভাইডেড বাই 0.1 প্লাস 0.3, তার মানে 0.03 ডিভাইডেড বাই
0.4, 0.03 ডিভাইডেড বাই 0.4, তার মানে 0.075 আসবে। তো নাই তো। সরল অণুবীক্ষণ যন্ত্রে, আচ্ছা এই যে ডায়োপ্টারটা কিন্তু এসআই এককে বলতে হয়। সরল অণুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হবে? সরল অণুবীক্ষণ যন্ত্রে সোজা ও বিবর্ধিত, আর জটিল অণুবীক্ষণ যন্ত্রে উল্টা, এর একদম ঠিক উল্টা, উল্টা বিবর্ধিত। মানে সোজা হবে সরলে, দন্তসা দন্তসা মিল আছে, আর জটিলে হবে কি উল্টা। দুইটা যেন মনে থাকে। কোন আলোর বিচ্যুতিকে আমরা গড় বিচ্যুতি বলি? হলুদ আলোর বিচ্যুতিকে আমরা গড় বিচ্যুতি বলে থাকি। সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা কি হবে? 1 প্লাস ডি বাই এফ। সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা এটা। জটিল অণুবীক্ষণ যন্ত্রে মাইনাস ভি বাই ইউ, 1 প্লাস ডি বাই এফ ই। এটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। আচ্ছা, সরল জটিল অণুবীক্ষণ যন্ত্র যেহেতু পড়ে ফেললাম, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস পড়তে পারি, সেটা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্র। নবদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যন্ত্রের বিবর্ধন বের করতে বলতে পারে। এই বিবর্ধনটা অসীম ফোকাসিং এ হতে পারে আর নিকট ফোকাসিং হতে পারে। অসীম ফোকাসিং এ যদি হয় তাহলে হবে এম সমান এফও বাই এফই, আর যদি নিকট ফোকাসিং এর ক্ষেত্রে হয় তখন তোমার এম সমান হবে এফও বাই এফই 1 প্লাস এফই বাই ডি। এখন ওই অসীম বেরটাই তোমার পরীক্ষায় আসতে পারে আসলে। আচ্ছা, এখানে আমরা যে বললাম কোন আলোর বিস্তৃতিকে গড় বিস্তৃতি বলা হয়, হলুদ আলোর বিস্তৃতিকে গড় বিস্তৃতি বলা হয়, সাথে সাথে আমরা এইখানে বাকি যেগুলো আছে এগুলো পড়ে ফেলতে পারি। যার তরঙ্গদৈর্ঘ্য বিস্তৃতি তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তা দেখো, বেগুনি আলোর বিস্তৃতি বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, এজন্য বেগুনি আলোর বিস্তৃতি সব থেকে বেশি। বেগুনি আলোর বিস্তৃতি সব থেকে বেশি। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, এজন্য এটার বিচ্যুতি সব থেকে কম। আর গড় হচ্ছে হলুদ, সাতটার মাঝখানে হলুদ থাকে বলে। এই তিনটা পড়ে ফেলতে হবে। এবার আসো অসীম ফোকাসিং এ, এই যে অসীম ফোকাসিং এ একটা নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এফ ও, ওতে হচ্ছে অবজেক্ট অভিলক্ষ, আর অভিনেত্র আই তে হচ্ছে এফই। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 100 সেন্টিমিটার। বিবর্ধন যদি 4 হয়, অভিনেত্রের ফোকাস দূরত্ব কত হবে? বিবর্ধন দেওয়া আছে 4, তাহলে 4 মানে কি এফও বাই এফই। এই জায়গায় তুমি বলতে পারতেছো এফও সমান কি 4 এফই। যন্ত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, যন্ত্রের নবদূরবীক্ষণ যন্ত্রে অসীম ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে এফ ও প্লাস এফই। এটা দিছে কত? 100 সেন্টিমিটার। তাহলে 4 এফই প্লাস এফই সমান কত আসতেছে? 100। এফই সমান কত আসবে? 100 বাই 5, তার মানে 20। অভিনেত্রের ফোকাস দূরত্ব আসতেছে 20। এফও বের করতে চাইলে বের করে নিবা, 80 আসবে তখন। এফও সমান তখন 80। প্রতিসরক দূরবীক্ষণ যন্ত্র, এটা মুখস্থ করে ফেলতে হবে। নিউটনীয় গ্রেগরি হার্সেলে, নিউটনীয় গ্রেগরি হার্সেলে। এটা হচ্ছে প্রতিসরক দূরবীক্ষণ না, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। নিউটনীয় গ্রেগরি হার্সলে, নিউটনীয় গ্রেগরি হার্সলে, এটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। আর প্রতিসারক কোনটা তাহলে? গ্যালিলিওটা। কোন দর্পণের উন্মেষ কত ডিগ্রি হলে ক্ষুদ্র উন্মেষ বলা হয়? 10 এর কম হলে এটাকে ক্ষুদ্র উন্মেষ বলা যুক্ত দর্পণ বলা হয়। একটা আলোকরশ্মি চিত্রে প্রদর্শিত তিনটা মাধ্যম দিয়ে অতিক্রম করতেছে, বেগগুলার কোন ক্রমটা সঠিক হবে? বেগগুলার কোন ক্রমটা এখানে সঠিক হবে, এটা বের করতে বলেছে। আমরা জানি আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন বেঁকে যায়। হালকা মাধ্যমে বেগ সব সময় বেশিই থাকে। তো এখানে কি হয়েছে? অবিলম্বের কাছে সরে, এটা যদি তুমি অবিলম্ব টানো, তারপরে এখানে যদি তুমি অবিলম্ব টানো, এখানে কি হয়েছে?
সবথেকে বেশি বেঁকে গেছে এই ভি3-তে, তার মানে ঘন থেকে হালকাতে আসলে বেশি বেঁকে যাবে, তাহলে এটা হালকা মাধ্যম, ভি3টা হালকা মাধ্যম, আর এখানে বাঁকে নাই, তার মানে এটা একটু ঘন মাধ্যম, তাই ভি3-তে বেগ সব থেকে বেশি হবে, আর এটা কি তাহলে এটা হালকা মাধ্যম, ভি3-তে সব থেকে বেগ বেশি হবে, তারপরে হবে ভি1, তারপরে হবে ভি2। এই যে হালকা মাধ্যমে বেগ বেশি, এটুকু মনে রাখো। আর যখন আলো ঘন থেকে হালকাতে যাবে তখন বেঁকে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে রেনল্ডের সংখ্যা যদি 2000 থেকে কম হয়, তরল প্রবাহ কিরূপ হবে। এটা এই অধ্যায়ের না, কিন্তু রেখে ফেলছি আমি। এই তিনটা জিনিস এখানে, রেনল্ডের সংখ্যা যদি 2000 থেকে কম হয়, তাই তরল প্রবাহ হবে হচ্ছে ধারারেখ প্রবাহ বা স্রোতরেখ প্রবাহ, স্রোত অর ধারারেখ প্রবাহ, এটা গেল। দ্বিতীয়ত, যদি 2000-এর বেশি কিন্তু 3000-এর কম হয়, সেই ক্ষেত্রে এই ধারারেখটা বিক্ষিপ্ত হতে থাকবে, ধারারেখটা কি হবে, বিক্ষিপ্তর দিকে যাবে। আর যদি 3000-এর বেশি হয়ে যায়, তাহলে সেটা পুরোপুরি বিক্ষিপ্ত। কোন দুইটা আলোর কৌণিক বিচ্যুতি বা কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক? লাল ও নীলের কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক, এদের তরঙ্গদৈর্ঘ্য ডিফারেন্সটা সব থেকে বেশি। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে কোনটা সঠিক? আপাতন কোণ এবং ন্যূনতম বিচ্যুতি অবস্থানে কোনটা সঠিক? আপাতন কোণ এবং নির্গমন কোণ সমান। I1 I2 R1 R2। একটা ফিলিন কাচের তৈরি প্রিজমের প্রতিসরণ কোণ হচ্ছে 12 ডিগ্রি। 1.64 থেকে 1 বিয়োগ, এটা আমরা আগেই করছি, তার মানে 12 ইন্টু 0.64, 0.5 মানে তো অর্ধেক, তার মানে 6 থেকে একটু বেশি হবে, 7.68 ডিগ্রি হবে, এটা মুখস্থ রাখতেও পারো। 10 ডিগ্রি, এইটা ভালো, এখানে আছে 10 ডিগ্রি, এটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা। 1.57 মাইনাস 1, তার মানে 10 ইন্টু 0.57, তার মানে 5.7 ডিগ্রি। প্রিজমে কোন বর্ণের বিচ্যুতি সব থেকে কম? কম কার? যার তরঙ্গদৈর্ঘ্য বেশি। কার? লালের। আচ্ছা, এখানে যে আমরা ন্যূনতম বিচ্যুতি পড়ছি, এই যে আপাতন কোণ আর নির্গমন কোণ সমান, এখানে আর কতগুলো ইনফরমেশন মনে রাখতে হবে। ন্যূনতম বিচ্যুতির শর্ত হচ্ছে 3টা। প্রথমত, ওই যে আপাতন কোণ মানে I1 সমান I2 হতে হবে, এটা সমান হবে কি a প্লাস ডেল এম বাই 2 অ্যাঙ্গেল সবগুলাই, এটা একটা সত্য। আরেকটা R1 সমান R2 হতে হবে, আরেকটা ন্যূনতম বিচ্যুতির জন্য আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমরূপে গরম করতে হবে, আর এটা সমান কি হবে a/2 কিন্তু। এগুলা প্রিজমের মধ্য দিয়ে প্রতিসম রূপে গমন করতে হবে, এইটুকু বললাম, আমি আর লিখলাম না ওটুকু। এই যে কত উপরে দেখা যাবে এটা আমরা করছি। চশমার লেন্সের ক্ষমতা এত হলে ছাত্রটি বিনা চশমায় কতদূর পর্যন্ত দেখতে পাবে, এটা আমরা করছি, 4 মিটার পর্যন্ত দেখতে পাবে। আচ্ছা, আরেকটা কথা এখানে মনে রাখবা, সরু প্রিজম এর প্রিজম কোণ কত ডিগ্রি হবে? 5 ডিগ্রি হতে হবে সরু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণটা। আর সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ যদি বের করতে বলে, ডেল সমান কি হবে মিউ মাইনাস 1 ইন্টু এ, এই যেটা কিন্তু এর আগে আমরা ফিলিন কাস্টাস দিয়ে করছি।
আচ্ছা, এবার আসো আমরা শেষের চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ দেখে আমরা ম্যারাথনটা শেষ করব। মহাবিশ্ব প্রতিনিয়ত কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। এটা কে বলছে? এডুইন হাবল বলছে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রতিসারিত হচ্ছে। আর এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু মনে রাখতে পারি, বিগ ব্যাং থিওরির জনককে। বিগ ব্যাং থিওরি কে দিছে? জর্জ লেমাইটার। এই দুইটা আবিষ্কারকের নাম একটু মনে রাখতে হবে। মহাবিশ্বের ছায়াপথ সমূহের পরস্পর থেকে অপসারণের বেগ দূরত্বের সমানুপাতিক। ভি সমান হচ্ছে এইচডি। এইচটা হচ্ছে হাবল কনস্ট্যান্ট। তারকার জ্বালানি কি? তারকার জ্বালানি মূলত হাইড্রোজেন। তারকার জ্বালানি মূলত হাইড্রোজেন। তারকা বা নক্ষত্র, তাহলে এই নক্ষত্র বা তারকার মধ্যে কি হয়? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়। এটা একটু মনে রাখতে হবে। মৃত্যু শুরু থেকে মৃত্যুর শুরুর মুহূর্তে কোন নক্ষত্রের ভর কেমন হলে সেটি শ্বেত বামন হবে? দেখো আমি এইটা একটু বলি, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই অধ্যায় থেকে কিছু জিনিস পড়লে একটাই পড়তে হবে তোমাকে, তিনটা জিনিস। যদি 1.4 এম নট, এম নট মানে হচ্ছে সৌরভর, 1.4 এম নট থেকে কম হয়, 1.4 এম নট থেকে যদি কম হয় তাহলে সেটা হবে শ্বেত বামন। তারকার ভর যদি এরকম হয়। যদি 1.4 এম নট থেকে বেশি কিন্তু 3 এম নট এর সমান বা তার থেকে কম, এরকম যদি হয় তাহলে সেটা হবে নিউট্রন তারকা। আর যদি 3 এম নট এর থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা হবে কালো বিবার বা ব্ল্যাক হোল। তাহলে এখানে যদি তোমার কি বলছে, শ্বেত বামন কখন হবে? যখন 1.4 থেকে কম হবে। এই যে সি নাম্বারটা, 1.4 থেকে যখন কম হবে। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল কাকে বলা হয়? পজিট্রনকে। জানোই তো এটা। বা পুতিকণা বলা হয়। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল হয়ে যায়। কৃষ্ণ গহ্বর অঞ্চলের সীমাকে কি বলা হয়? ঘটনা দিগন্ত। সীমা বলতে যেন আবার ব্যাসার্ধ মাথায় আসে না। তিনটা কৃষ্ণ বিভাগের ঘটনা দিগন্ত যথাক্রমে এটা দেওয়া আছে, এদের ভরের অনুপাত কি হবে? কিছুই না, ছোট দিয়ে সবাইকে ভাগ করবা। তাহলে 6:3:1। পৃথিবীর চারপাশে যদি বায়ুমণ্ডল না থাকতো আকাশের রং কেমন দেখাতো? ব্ল্যাক। এখানে ব্যাসার্ধটা কার সমানুপাতিক? ব্যাসার্ধ হচ্ছে ভরের সমানুপাতিক, এই জন্য কিন্তু এটা বলছি। কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে? জন হুইলার। ঈশ্বর পার্টিকেল বলা হয় কোনটাকে? হিগস বোসন কণাকে। মহাকাশে তারার বিস্ফোরণকে কি বলা হয়? সুপারনোভা। মিল্কওয়ে গ্যালাক্সি, মিল্কওয়ে গ্যালাক্সি কোন ধরনের? সৌরপিল। এই গ্যালাক্সির মধ্যে তোমার হাইড্রোজেন থাকে সব থেকে বেশি, হিলিয়াম থাকে। আমাদের যে মিল্কওয়ে গ্যালাক্সি, এটার আরেকটা নাম কি? আকাশগঙ্গা বা ছায়াপথ। সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে? 4 × 10⁻26 জুল। তাহলে আমরা শেষ করছি আলহামদুলিল্লাহ ফুল ফিজিক্স ফুল সিলেবাস ম্যারাথনটা শেষ করছি। ইনশাল্লাহ এখান থেকে নেক্সট পরীক্ষাগুলোতে কমন আসবে। সবার প্রতি শুভকামনা, সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।